প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের আলোচনায়। ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। চেকের মামলায় স্বামীর যদি দেনা থাকে বা ঋণ থাকে, সেই ক্ষেত্রে স্ত্রীর কোনো দায় দায়িত্ব বা লায়াবিলিটি আছে কি না, স্ত্রীকে যদি আসামি করা হয় সেক্ষেত্রে এর কনসিকুয়েন্স কী হবে, আইনগত বিষয় কী হবে, এ সংক্রান্ত বিষয়ে উচ্চ আদালতের একটি জাজমেন্ট সহ আজকে আলোচনা করার চেষ্টা করব। আশা করি সাথেই থাকবেন। প্রিয় দর্শক, শাহনাজ বেগম মুন্নি বনাম রাষ্ট্র, এই মামলায় মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে একটি জাজমেন্ট হয়েছে। সেই জাজমেন্টটি রিপোর্টেড হয়েছে 63 DLR-এর পেজ নাম্বার 279। ওখানে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন একটি অবজারভেশন দিয়েছেন এই মর্মে যে ব্যাংকের হিসাবটি যেহেতু, ব্যাংক অ্যাকাউন্টটি যেহেতু আসামির নামে নয়, আসামি যেহেতু হিসাবটি পরিচালনা করে নাই, অর্থাৎ অ্যাকাউন্টটি ছিল স্বামীর নামে, এটা যেহেতু সে পরিচালনা করে নাই এবং এই অ্যাকাউন্টটি আসামির স্বামীর নামে পরিচালিত হয়, এই কথাটা কিন্তু রায় আসছে। চেকটি অপর্যাপ্ত তহবিলের কারণেও ডিজনার হয়নি, অন্য কোনো কারণে ডিজনার হয়েছে, এই বিষয়টা কিন্তু রায় আসছে। এমত অবস্থায় 138-এর 1 ধারার অভিযোগ আসামি অর্থাৎ স্ত্রীর বিরুদ্ধে প্রয়োগ করা যাবে না, এই মর্মে মহামান্য হাইকোর্ট ডিভিশনের একটা জাজমেন্ট আছে। তো এটা থেকে স্পষ্ট হওয়া যায় যে অর্থঋণের মামলা যদি হয়, সেই ক্ষেত্রে যদি স্ত্রী গ্যারান্টর থাকে, সেই ক্ষেত্রে অর্থঋণের মামলায় গ্যারান্টর হিসেবে তার লায়াবিলিটি আসবে। রিসেন্টলি একটা অ্যাপেলেট ডিভিশনের জাজমেন্ট আছে সেই আলোকে, এবং আগেও হতো। রিসেন্টলি অ্যাপেলেট ডিভিশনের যে জাজমেন্ট, সেই জাজমেন্টে একটা বিষয় আসছে যে গ্যারান্টরের প্রপার্টিও কিন্তু অকশন দিয়ে বা নিলামে দিয়ে বিক্রি করা যাবে, এতে কোনো বাধা নেই। কিন্তু যদি অ্যানায়েক্টের মামলা হয়, চেক সংক্রান্ত বিষয়ে যদি কোনো মামলা হয়, হাজব্যান্ডের লায়াবিলিটির জন্য ওয়াইফের বিরুদ্ধে মামলা করা যাবে না। আরও একটি মজার বিষয় হচ্ছে যে চেক যেহেতু হাজব্যান্ডের নামে এবং অ্যাকাউন্টটি যেহেতু হাজব্যান্ড পরিচালনা করত, তাহলে স্ত্রীর এখানে কোনো রকম ইনভলভমেন্ট নেই এবং কোনো রকম যেহেতু কনসিডারেশন নেই, সেক্ষেত্রে ওয়াইফের কোনো লায়াবিলিটি নেই বলে আদালত সেই জাজমেন্টে উল্লেখ করেছেন। তো প্রিয় দর্শক, আরেকটি বিষয় এখানে উল্লেখ করা যেতে পারে যে শাহনাজ বেগম যে মুন্নি ভার্সাস দ্য স্টেট, এই মামলায় আরও একটি জিনিস কিন্তু মহামান্য আদালত এখানে তুলে এনেছেন। সেই বিষয়টা এরকম যে 420-এর মামলা যদি কেউ করে, অর্থাৎ হাজব্যান্ড যদি টাকা নিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে ওয়াইফের বিরুদ্ধে যদি কেউ 420-এর মামলাও করে, সেই ক্ষেত্রেও এটা কতটুকু রক্ষণীয় হবে বা এটার কনসিকুয়েন্স কি, এই ব্যাপারে কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের জাজমেন্টে সেটা উঠে আসছে। এখানে যে বিষয়টা আসছে, সম্পূর্ণ বা আংশিক দায় পরিশোধের জন্য চেক ইস্যু করা হয়েছে। আসামির কোনো দায় বা ঋণ ছিল না, আসামি স্বামীর দায় ঋণ ছিল, অর্থাৎ আসামির হাজব্যান্ডের দায় বা ঋণ ছিল। স্বামীর ঋণের দায়ভার আসামি অর্থাৎ স্ত্রীর উপর ন্যস্ত করা যাবে না। যদি স্বামীর ঋণের দায় আসামির উপর অর্পণ করা হয়, তাহলে
138 সাবসেকশন 1 এর যে উদ্দেশ্য আছে সেই পারপাসটা বিপরীত মর্মে গণ্য হবে। এই ধরনের একটা বিষয় কিন্তু মহামান্য হাইকোর্ট ডিভিশন জাজমেন্টে, এই মামলার জাজমেন্টে তুলে নিয়ে আসছেন। সেটা রিপোর্টেড হয়েছে 63 DLR হাইকোর্ট ডিভিশন, পেজ নাম্বার 279। ভেরি রিসেন্টলি কিন্তু এই জাজমেন্টটা হয়েছে, একেবারে অনেক আগের জাজমেন্টও বলা যাবে না। তো প্রিয় দর্শক, তাহলে আজকের এই আলোচনা থেকে এটাই মোটামুটি একটা বিষয় আপনাদের জন্য যারা দেখছেন এবং শুনছেন, যে হাজব্যান্ডের লায়াবিলিটির জন্য ওয়াইফ রেসপন্সিবল না। বিশেষ করে এনআই অ্যাক্টের মামলায় হাজব্যান্ড যদি ঋণ গ্রহণ করে তার যদি কোনো লায়াবিলিটি থাকে, তাহলে ওয়াইফকে কোনোভাবেই মামলায় ইমপ্লিকেট করা যাবে না, জড়ানো যাবে না। আর অর্থ ঋণের বিষয়টা ভিন্ন। যদি ওখানে স্ত্রী বা অন্য যে কেউ হোক না কেন গ্যারান্টর হয়ে থাকেন, সেটা অর্থ ঋণ আদালতে গ্যারান্টরের বিরুদ্ধেও মামলা হতে পারে। ইভেন আপনার প্রপার্টি অ্যাটাচমেন্ট, অকশান, এগুলা অকশান সেলও হতে পারে, সেটা ভিন্ন বিষয়ে। তো প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই, এই বিষয়ে আলোচনা সমাপ্ত রাখছি। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর বিষয় নিয়ে, যেগুলা জীবন ঘনিষ্ঠ এবং প্রত্যেকের জন্যই উপযোগী এবং উপকারী হবে, এমন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি ফরহাদ উদ্দিন আহমেদ, বি অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।